আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সাধারণ মানুষ যাদের জীবনযাপন খুব সাধারণ, সারাদিন কাজ করে আর দুবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে আর মৃত্যুর জন্য অপেক্ষা করে। অনেকে এই আটপৌরে জীবন থেকে বেরিয়ে এসে বিশেষ কিছু করতে চায়। অনেক সময় এই বিশেষ কিছু করতে গেলে বিশেষ মূল্যও দিতে হয়। এই মূল্য হয়তো তার জীবন। এমন একটি সার্ভাইভাল গল্প কেমন হতে পারে তা জানতে হলে আপনি দেখতে পারেন দম সিনেমাটি। হ্যালো বন্ধুরা, মোকাম্মেস জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তাই অহেতুক গাধার পিঠে না চড়ে শুরু করা যাক দম সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। শাহজাহান ইসলাম নূর একজন বাংলাদেশি মুসলমান, যে নেস্ট নামে একটা এনজিওতে চাকরি করে। সদ্য বিবাহিত নূরের কর্মদক্ষতার কারণেই তাকে আফগানিস্তান পাঠানো হয়। সেখানে সে কিডন্যাপ হয়ে যায় তালেবানদের হাতে। এই তালেবানদের জন্ম মূলত আমেরিকার হাতে। এখন তারাই তালেবানদের সবচেয়ে বড় শত্রু। আমেরিকার হাতে বন্দী তালেবানদের বড় নেতার মুক্তি দাবি করে নূর সহ আরো কিছু বিদেশিদের প্রাণের বিনিময়। কিন্তু আমেরিকা কোথাকার কোন নূরের জন্য তালেবানের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেবে কেন? তাহলে নূরের ভাগ্যে কি ঘটবে? নূর কি মারা যাবে, নাকি নূর বেঁচে ফিরতে পারবে? আর কি হবে তা জানতে হলে আপনি দেখতে পারেন দম সিনেমাটি। 128 মিনিটের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2026-এর মার্চের 21 তারিখ। এখন চাইলে সিনেমাটি আপনি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পারেন। এবার আমরা এই সিনেমাটি অ্যানালাইসিস করব। এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে একটি সত্যি ঘটনা অবলম্বনে। 2005 সালে নূর ইসলাম নামে একজন এনজিও কর্মী আফগানিস্তানে তালেবানদের হাতে বন্দী হয়ে যায়। তার সেই দুঃসহ অভিজ্ঞতার কথা ছাপা হয় প্রথম আলোর ঈদ সংখ্যায়। তো সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এই সিনেমাটির স্ক্রিনপ্লে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকি, নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি। এই সিনেমার স্ক্রিনপ্লে বেশ টাইট, তবে আমার কাছে মনে হয়েছে এই সিনেমায় ব্রিদিং স্পেসটা কম। যেমন আমরা শুরু থেকে আসি, যেমন শুরুতে একটা ইন্ট্রো দৃশ্য দেখানো হয়েছে যেখান থেকে টাইটেল আসে। তারপর নূরের ব্যক্তিগত জীবন কিছুটা এক্সপ্লোর করা উচিত ছিল, মানে বেশ খানিকটা এক্সপ্লোর করে তারপর আবার এই কিডন্যাপিং এর ঘটনায় ঢোকা উচিত ছিল। তবে ফ্ল্যাশব্যাকে যেভাবে টুকরো টুকরো ভাবে তার ব্যাকগ্রাউন্ডের গল্পটা দেখানো হয়েছে সেটাও মন্দ লাগেনি। তবে সিনেমার গল্পে নূর এবং রানীর মাঝখানে কবুতরের কোনো লিংক রাখলে পরবর্তীতে যখন আমরা কবুতরকে দেখছি নূরের কাছে বা রানীর কাছে, তখন সেই জিনিসটা বেশ ভালোভাবে রিলেটেবল হতো। আর কিভাবে তাকে কিডন্যাপ করা হলো সেই জিনিসটা এখানে কোথাও প্রপারলি দেখানো হয়নি। এই কারণে কিডন্যাপ হওয়ার পর থেকে গাধার পিঠে উঠানোর দৃশ্যটার আগ পর্যন্ত তালেবানদের যে আতঙ্ক, সে আতঙ্কটা না প্রপারলি ফিল হয়নি। কিডন্যাপের বিষয়টি তো পুরোপুরি স্কিপ করে যাওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনাটি দেখানো হলে আমার মনে হয় আরো একটু ভীতি সঞ্চার করতে পারত। উচিত চরিত্রটি এই সিনেমায় কিছুটা ব্রিদিং স্পেস দিয়েছে। ওভারঅল এই সিনেমাটি অনেক টাইট, অনেক দ্রুত গতিতে এগিয়ে যায়, কিন্তু একটা জঙ্গি গোষ্ঠী যে আতঙ্ক ছড়ায়, সে আতঙ্কটা দর্শকের মাঝে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেই জিনিসটা না শুরুর দিকে অনেকখানি জায়গা জুড়ে ছিল না। যার কারণে সেই ব্যাপারগুলো রিলেট করার সাধারণ দর্শকদের জন্য আমার মনে হয়েছে আমি রিলেট করতে পারিনি। এই সিনেমায় নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, ভালো অভিনয় করেছেন। কিন্তু আফরান নিশোর সিনেমাগুলো যদি পরপর আপনি দেখেন, মানে সুড়ঙ্গ, দাগ, দম, সবগুলোই প্রায় একই রকম চরিত্র এবং একই রকম অভিনয়। যেহেতু সে চরিত্রগুলোকে একই রকম বাঁচছেন, তাই এগুলোকে উপস্থাপনের ক্ষেত্রে একটু ভিন্নতা তার রাখা প্রয়োজন বা উচিত ছিল। সেক্ষেত্রে হতে পারে যে ডায়লগ ডেলিভারিতেও সে কিছুটা ভিন্নতা রাখতে পারতো। সেই জায়গাগুলো আমার কাছে মিসিং মনে হয়েছে। রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার অভিনয় করার স্পেস বেশ কম ছিল, তবে তিনি যেটুকু স্পেস পেয়েছেন ভালো অভিনয় করেছেন। একই কথা উচিত চরিত্রে চঞ্চল চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য। চঞ্চল চৌধুরীও ওই স্পেসটুকু পাননি যাতে তার ক্যালিবার দেখাতে পারেন, তবে তিনি ভালো অভিনয় করেছেন। এছাড়া ডলি জহুর, আবুল হায়াতদের মতো অভিনেতারা ছিল, এমনকি জাহিদ হাসানদের মতো অভিনেতারাও ছিল, কিন্তু তাদেরকে প্রপারলি ইউজ করা হয়নি। তবে বিশেষ করে জাহিদ হাসানের চরিত্রটি আমার কাছে বেশ বেমানান লেগেছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এর আগে আমি রেদওয়ান রনির চোরাবালি সিনেমাটি দেখেছিলাম, যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল। খুব সম্ভবত জয় আহসান এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছিলেন। এটাও যেমন আমার কাছে বেশ পানসে পানসে লেগেছে, এখানেও তার পরিচালনার জায়গাটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি।
তবে এই সিনেমার সিনেমাটোগ্রাফি দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত, চোখের জন্য আরামদায়ক ছিল সেসব। বিজিএমও বেশ ভালো লেগেছে। এই মন তোমাকে দিলাম গানটার প্লেসমেন্ট এবং প্রেজেন্টেশন বেশ ভালো লেগেছে। বিশেষ করে সাবিন ইয়াসমিনের গলায় যে গানটা রাখা হয়েছে সেটার জন্য একটা স্পেশাল ধন্যবাদ পেতে পারেন। গানটা দুর্দান্ত ছিল, দারুণ লেগেছে। এডিটিংও বেশ ভালো। এটা সার্ভাইভাল থ্রিলার হিসেবে ভালো, হয়তো আরো ভালো করার আরো অনেক সুযোগ ছিল। আমি পার্সোনালি খুব একটা কানেক্টেড ফিল করিনি। আপনাদের কেমন লাগলো তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।